যাই হোক, চয়ন সম্বন্ধে ইদানিং তোমার কাছ থেকে কোনো খবর পাইনি। যদি এমন হয় তুমি নিতান্ত ব্যস্ত থাকো, সময় না পাও, তাহলে রিজের মতো লোকের ওপর ভার দিলে নিশ্চিন্ত হতে পারবে। রথী বৌমা কাল ফিরে এসেছেন। শরীরও দেখলুম ভালো, মনটাও অশান্তিত। এখানে বন্ধুমণ্ডলীতে তোমার প্রতিষ্ঠা দেখে ওরা খুব খুশি হয়েছেন। যে দেশে গেছো সে দেশের শ্রদ্ধা আকর্ষণ করতে না পারলে নিজের দেশেরও প্রতি অন্যায় করা হয়। আমাদের নব্যযুবকেরা অনেকে তার উল্টো পথে চলেন। ওদের প্রতি অপ্রিয়তা ও অসহ্যকে তারা পৌরুষ বলে মনে করে। এ কথা ভুলে যায়, পুরুষ ব্যবহার ইংরেজ যদি সহ্য করে, সেটাতে আমাদের বাহাদুরি নেই, সে ওদেরই ঔদার্য। সেখানে শাস্তির আশঙ্কা নেই, সেখানে দুর্বল প্রকৃতির লোকেরা স্পর্ধা প্রকাশ করে আনন্দ পায়। এ কথা আমি বারবার স্বীকার করি যে বুদ্ধিতে এবং চরিত্রে ওরা আমাদের চেয়ে অনেক ওপরে। ওরা মাঝে মাঝে যতই অন্যায় অবিচার ও ভুল করুক, ওদের চিত্তবৃত্তিটা যে শ্রেয় বুদ্ধির বেদনা আছে সে আমাদের নেই। যতই আমার বয়স হচ্ছে ততই স্বজাতির জন্যে আমার লজ্জা ও নৈরাশ্যে বেড়ে উঠছে। ইংরেজিতে যাকে ম্যালিস বলে সেটা এদের স্বভাবে ওই হেতুক। যে মানুষ কোনো কিছুতেই কৃতকার্য হয়েছে তার মাথা হেঁট করতে এদের কি অসীম আনন্দ। ইতি 11 জুলাই 1935। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 81, 4 আগস্ট 1935। ওম কল্যাণী আসু। তুমি বোধ হচ্ছে গ্রীষ্মের অবকাশে ঘুরে বেড়াচ্ছ, তাই অনেক কাল পরে তোমার চিঠি পেলুম। লেসনির জন্যে চিঠিখানি আজকের ডাকেই রওনা করে দেব। তিনি এলে ভালোই হবে। অ্যান্ড্রুজ এতদিন পরে আশ্রমে এসেছেন। তাকে আমার ইংরেজি কাব্য সম্বন্ধে আমার অনুশোচনা জানালুম। তারও মতো এই বর্জনীয় কবিতাগুলি বাদ দিয়ে একটা সমগ্র পরিশোধিত সংস্করণ বের করা। গীতাঞ্জলি, ক্রিসেন্ট মুন এবং গার্ডেনার অখণ্ডই থাকবে, বাকি বইগুলো ছাঁটা আবশ্যক। আমার রুচি মতো ছেটেছি, কিন্তু আমার রুচির ওপর সম্পূর্ণ নির্ভর করবার দরকার নেই। ওইটাকে অবলম্বন করে তোমরাও ছাঁটা কেটে একটা ভদ্র জিনিস দাঁড় করালে খুশি হব। সংসার থেকে বিদায় নেবার পূর্বে আবর্জনাগুলি সরিয়ে যেতে পারলে নিশ্চিন্ত হয়ে যাব। ম্যাকমিলানের লেখা ছিল সিলেকশনের কথা, সেটা ভালো প্রস্তাব, কিন্তু তার চেয়ে ভালো প্রস্তাব সমস্তটাকে মেরামত করা। এই সংশোধিত সংস্করণে চিত্রা, সাইকেল অফ স্প্রিং এবং পোস্ট অফিসটা জুড়তে পারো, অথবা শুধু চিত্রাকেই কাব্যের অন্তর্গত করে নিয়ে অন্যগুলোকে স্বতন্ত্র বের করতে পারো। 4 অধ্যায়ের তর্জমা অ্যান্ড্রুজকে পড়তে দিয়েছিলাম, তার খুব ভালো লেগেছে। তোমাকে পূর্বেও বলেছি, আবার বলছি, এই তর্জমাটা প্রকাশ করা যদি তোমরা সঙ্গত না মনে করো, তাহলে আমি কিছুমাত্র দুঃখিত হব না। খ্যাতি অর্জনের মোহ আমার মন থেকে ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। এ নেশাটার মতো দুঃখকর জিনিস পৃথিবীতে অল্পই আছে, অথচ কি ফাঁকি ওটা। জগতে সত্যকার আনন্দের উপকরণ যথেষ্ট আছে, সেসব বিনি পয়সার দান, এবং সৌভাগ্যক্রমে তা ভোগ করবারও শক্তিও আমার আছে। লোকের মুখের কথার জন্যে খুর খেয়ে বেড়ানোর মতো বিড়ম্বনা আর কিছুই নেই।
এই শূন্য মরীচিকার রাজ্য থেকে বিদায় নেবার সময় আমার আসন্ন হয়ে গেছে। তাই রোজই ভাবি এর থেকে মন সরিয়ে নিয়ে এবার পাত্র ভরে নিই আনন্দের চির উৎস ধারা থেকে। মনকে সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া কঠিন, কিন্তু এই সাধনার লেগে থাকাই দরকার। শেষ সপ্তক তো প্রকাশ হলো, যাদের ভালো লেগেছে তাদের বিশেষ ভালো লেগেছে, আবার ওনাকে এতে চিনির অংশ কম দেখে নিজেদের বঞ্চিত বোধ করেছে। বোধহয় তারা নিস্থির হয়ে রয়েছে, স্থির করেছে বয়সে বাড়ছি, বয়সে রোষে কমছি। হয়তো বা কথাটা সত্যি। এবার ছন্দে লেখা কবিতার বই বের করতে প্রবৃত্তি হয়েছি। নাম দিয়েছি বৃথিকা। জানি না তাতে গুড়ের অংশ কী পরিমাণ আছে। এবছর বর্ষা নিতান্তই ফাঁকি দিয়েছে। বর্ষা মঙ্গল করে দেখি দেবতা কবির আহ্বান মানেন কিনা। ইতি 4 আগস্ট 1935। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 82। 25 আগস্ট 1935, শান্তিনিকেতন, কল্যাণী আসু। দিশি এমন একটি কাগজও নেই যাতে আবিসিনিয়া আক্রমণের বিরুদ্ধে তীব্র অভিযোগ প্রকাশ করেনি। রাষ্ট্রনৈতিক শ্রেয় বুদ্ধি থেকেই যে এটা করা হয়েছে তা নয়, এর মধ্যে বর্ণভেদমূলক উত্তেজনা আছে। আমার জীবলীলার মেয়াদ ফুরিয়ে এসেছে, সে কথা বলা বাহুল্য। আমি ইউরোপীয় নয়, কর্মের কাছে আত্মবলি দিয়ে শক্তি সাধনার চরম মূল্য স্বীকার করি নে। ভাটার গতি সমুদ্রের দিকে, জীবনের এই ভাটার খেয়াকে উজানের দিকে লগি ঠেলে চলবার প্রাণপণ প্রয়াসকে ধন্য ধন্য করা আমার ভারতীয় স্বাভাবিক বিরুদ্ধে। আজ আমার মন সমুদ্র মুখে। কর্তব্যের দোহাই পারলে ফল হবে না। পূর্বকৃত কর্মের বোঝা সম্পূর্ণ হালকা করতে পারিনে। চেষ্টায় আছি নূতন কর্ম বাড়াবো না। বাইরের কর্মক্ষেত্রের আমাদের নিরুপায় অক্ষমতা সুদীর্ঘ কাল স্বীকার করতে বাধ্য হয়েছি। তার বিরুদ্ধে কণ্ঠচালনা করে সান্ত্বনা চেষ্টারও অন্ত নেই। সেই ক্ষীণ কলরবের ব্যর্থ প্রতিধ্বনি নিজের কাছে ফিরে এসে আমাদের পরিহাস করে। তবুও এই পথে অনেক দিন স্বর সাধনা করতে ছাড়িনি। এখন দিন শেষ হয়ে এলো। বহির্মুখে চেষ্টাগুলোকে প্রতিসংহার করবার সময় এসেছে। প্রবলের বহুবল প্রয়োগের যুদ্ধরূপটা আমাদের কাছে স্পষ্ট আকারে দেখা যায়। তা নিয়ে ক্ষোভ প্রকাশের অর্থ বুঝতে বিলম্ব হয় না, কিন্তু যুদ্ধের চেয়ে দারুণতর অভিজ্ঞাত আছে। তার লাল রঙটা চোখে পড়ে না বলে সে সম্বন্ধে ইন্টারন্যাশনাল দরদ জাগাবার সম্ভাবনা নেই। তার সাংঘাতিকতা দুর্বল জাতির পক্ষে সবচেয়ে মর্মান্তিক। আমাদের মতো দুর্বল যখন মার খায় তখন স্বীকার করে নিতে হয় সেটা অনিবার্য। আমরা মারের জন্যে নিজের হাতে নিজেকে তৈরি করে নিয়েছি, অথচ বোকার মতো কান্নাকাটি করি। আমাদের কলসকে শত ছিদ্র করেই গড়েছি ঘরে। যখন আগুন লাগে জল তখন যায় নিকেশ হয়ে। ধর্মের নামে সেই ফুটো ঘরটাকে মঙ্গল ঘর বলেই সযত্নে তুলে রাখি।
তারপরে জলাভাব নিয়ে পরের অন্য কম্পার পরিমাণ বিচার করি। এমন স্থলে বিদেশী রাজন্যবর্গকে দোষ দিয়ে আত্মপরিতোষ লাভের চেষ্টা লজ্জাজনক মুহূর্তে। ইতিহাসে আমাদের চেয়ে অনেক মজবুত জাত মরেছে, আর আমরাই যে দুর্বলতা বুকে আঁকড়ে ধরে চিরকাল বেঁচেই থাকব, বিধাতার এমন আদুরে ছেলে আমরা নই। অতএব মরণের রোগীর চিকিৎসা শেষ পর্যন্ত করতে হবে, কিন্তু আশা ছেড়ে দিয়ে। এত কথা তোমাকে বলবার উদ্দেশ্য হচ্ছে এই যে ৭৫ বছরের জীর্ণ শরীরের বোঝা নিয়ে আয়ুপথের শেষ মাইলটা যখন চলতে হচ্ছে, তখন উপস্থিত দেয় সামলানোই যথেষ্ট কঠিন। আর কোনো উত্তেজনায় এই ফাটলো ধরা মনটাকে দোল খাওয়াতে উৎসাহ হয় না। ৪ অধ্যায় বোধহয় পাওনি, হয়তো পাবে না, বিশেষ ক্ষতি হবে না। তোমরা যে সিলেকশন সংকলন করেছ তার খসড়াটে আমার কাছে পাঠালো না কেন? হয়তো সেইটাতেই আমার উদ্দেশ্য সিদ্ধি হবে। বর্ষামঙ্গল হয়ে গেল, শারদোৎসবের জন্য প্রস্তুত হতে হবে। পশ্চিম মহাদেশে তোমরা যে সৃষ্টি ও প্রলয়ের বিপুল সমুদ্রোগের সম্মুখে আছো, তোমাদের কাছে আমাদের এই কোণের ঘরের খেলা অত্যন্ত তুচ্ছ বোধ হবে, কিন্তু এইটুকের জন্যই বিধাতার কাছে আমাদের কৃতজ্ঞ। আমাদের থলি ছোট, অল্প দানেই অনেকখানি। ইতি ২৫ আগস্ট ১৯৩৫। তোমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র ৮৩, ২৩ সেপ্টেম্বর ১৯৩৫। ওম কল্যাণী এসো। বাইরে থেকে তোমরা ঠিক বুঝতে পারবে না যে এবার আমার জীবনে পদস্কাল ঘনিয়ে এসেছে। মন বলছে সংসারে আমার আর কোনো দায়িত্ব নেই। আমাদের জীবনের আরম্ভকালে শৈশবে আমরা দায়মুক্ত, জীবনের প্রান্তেও তাই। এখন যা কিছু সক্রিয়তা সব অন্তরের দিকে, এই ক্রিয়াটা ধীরে ধীরে বোটা আলগে করবার দিকে। আমাদের বয়সে কর্তব্যের দোহাই দিয়েই হোক বা আসক্তির আকর্ষণ বশতই হোক, সংসারকে যদি চারদিকে থেকে আঁকড়ে থাকি তবে সেটাতে কল্যাণ নেই। দীর্ঘকালের অভ্যাসবশতই সম্বন্ধ সূত্রগুলো জীর্ণ হয়, তবু মরতে চাই না। আমি সেটাকে লজ্জাকর মনে করি। উপনিষদে আছে ২ পাখি এক ডালে গাছ। একটি পাখি ভোগ করে আর একটি পাখি দেখে। সংসারে থেকে বিদায় নেবার পূর্বে সেই ভোগের দিক থেকে নিরাসক্ত দেখার দিকে সরে আসতে ইচ্ছা করছি। ভোগ বলতে কেবল সুখ ভোগ বোঝায় না, কর্মভোগও বটে। তার থেকে ছুটি নেবার অধিকার আমার হয়েছে। আমি ফাঁকি দিইনি, নানা পথ দিয়েই নিজের শক্তিকে উৎসর্গ করেছি। কর্মের উদ্যোগে যেমন সার্থকভাবে আছে, কর্ম থেকে অবকাশের মধ্যে তেমনই সার্থকতা আছে। সেই সার্থকতার জন্যে প্রতিদিনই আমার মন উৎসুক। তোমরা আছো যৌবন জয়ের উদ্দাম টানের মধ্যে। আমাদের এই ঘাটের মনোবৃত্তি ঠিকমতো বুঝতেই পারবে না। তা নয় বোঝো, আমরা ডাঙায় এসে আমাদের পণ্য বেচে কিনে দিয়ে অনাগতের অভিমুক্ত তোমাদের বোঝাই করা নৌকার ভাসান দেখছি। দেখতে আনন্দ আছে। জলে ঝাঁপ দিয়ে
তোমাদের চলতি নৌকায় চড়ে বসবো এমন আশা করো না। যাক, নতুন কবিতাগুলি এন্ড্রুজ নিয়ে গেছে, তার কাছ থেকে পাবে। আমি যেরকম ছেটে খেটে দিয়েছি সেইটেকে চরম বলে ধরে নিয়ে নো। তোমাদের বিচার বুদ্ধিকে খাটিও। যেখানে আমার সঙ্গে মতের অন্যকে হবে সেখানে তোমাদের মতকেই প্রাধান্য দিও। আমার লেখার ভালো মন্দ সব সময় আমি নিঃসংশয়ে বুঝতে পারি নে। যেমন আমার শেষের কবিতা তেমনই 4 অধ্যায়। ওর ভাষার রসেই ওরা সজীব প্রফুল্ল। অর্থাৎ কবিতায় যে মূল্য, প্রধানত ওদের সেই মূল্য। ভাষান্তরে সেটা টেকা না। মূল ভাষার রস বাদ দিয়ে বাকি যেটুকু থাকে সেটা সাহিত্য ভাণ্ডারে রক্ষণীয় কিনা জানি না। সেই জন্যে ইংরেজি 4 অধ্যায় সম্বন্ধে আমার মনে বিশ্বাস উৎসাহ নেই। আসল কথা, খ্যাতির উঠা নামার বাজারে নতুন কারবার করতে আমার উৎসুক চলে গেছে। আমার একটা নতুন কবিতার বই বিথিকা নাম ধরে বেরিয়েছে। এই চিঠি পাওয়ার অন্তিকালের মধ্যে পাবে। কীরকম লাগবে জানি নে। এর অধিকাংশ কবিতা এক সূত্রে গাঁথা নয়, তারা প্রত্যেক স্বতন্ত্র। একটা থেকে আরেকটাতে যাবার সেতু না থাকাতে মনকে ফাঁক ডিঙিয়ে ডিঙিয়ে চলতে হয়। পড়বার আরাম তাতে ঘনিয়ে উঠতে পারে না। কেবল একখানি কবিতা একদিনের মতো যদি যোগান দেওয়া যেতে পারত তাহলেই ভালো হতো। কিন্তু এরকম ছাপানো বই হাটের মতো, সেখানে বিচিত্র অসংলগ্ন পণ্যের বাজার, তাদের আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা দাম। তাই আশঙ্ক হচ্ছে এই বইটা সাধারণের গ্রহণযোগ্য হবে না। কিন্তু সেটা দুশ্চিন্তার বিষয় নয়। কবিতা জিনিসটা হাতে পেতে সহ্য গ্রহণ করবার নয়, গ্রহণ করা ব্যাপারটা একটা পরিণতিকালে আছে। দেওয়া এবং নেওয়া একেবারে অব্যবহিতভাবে মিলিত হয় না। এখানে শারদোৎসবের আয়োজন চলেছে, কিন্তু বর্ষা এবার বিলম্বে এসে কিছুতে দখল ছাড়ছে না। স্তূপাকার মেঘে শরৎকে অবরুদ্ধ করে রেখেছে। বস্তুত এবার আমার শারদোৎসব একটা প্রোটেস্ট মিটিং এর মতো হবে, যেন জেলে রয়েছে যে বন্দী তাকেই কংগ্রেসের প্রেসিডেন্ট করে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করা। ইতি 23 সেপ্টেম্বর 1935। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 84, 7 অক্টোবর 1935। ওম, কল্যাণী এসো। তোমাকে আগেই লিখেছি 4 অধ্যায়ের ইংরেজি তর্জমা ছাপানো সম্বন্ধে আমার লেশমাত্র গরজ নেই। প্রথমত, তর্জমাটা আমার নয়। দ্বিতীয়ত, আমার লেখায় ভাষা প্রধান বাহন, অর্থাৎ ওর প্রধান কথাটা শব্দার্থের দ্বারাই ব্যক্ত হয় না, অনেকখানি ভাষায় ব্যঞ্জনয়। সেটা বাদ দিলে যে দিনটা ঘটে সেটা অপরিচ্ছন্ন। তাকে আমি বিদেশি সভায় প্রকাশ করতে অনিচ্ছুক। নিজের তর্জমা করতে হলে নতুন করে লিখতে হবে। দুটো কারণে সেটা অসম্ভব। এখন দেহে মনে জোর নেই। দ্বিতীয়ত, ইংরেজি লেখা খোলা ইংরেজি আবহাওয়ায় জাহাজে চড়লে আপনি কলমের বুলি ফিরে যায়। এখানে সে নিতান্তই বাঙালি। এন্ড্রুজ আমার একত্রীকৃত কাব্যগ্রন্থের বের করবার পক্ষপাতী। তাকে বলেছি আর্নেস্ট রিস পেয়েছি
আমাকে সাহায্য করতে প্রস্তুত। তার সাহায্য আমি পূর্বেও পেয়েছি, এখনও পেতে ইচ্ছুক। আমার বিশ্বাস সাহিত্য বিচারে তার সূক্ষ্ম বোধশক্তি আছে। তিনি অত্যন্ত রুক্ষ আধুনিক নন, এই জন্যে আমার কবিতার সুরের সঙ্গে তার সুর মিলবে। আমার এই মত মিলানকে জানিও। তিনি যদি এডিট করেন আমি নিশ্চিন্ত থাকব। আমি নিজে কেটে ছেটে যা দাঁড় করিয়েছি সেটা তাকে একবার দেখিও। তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তুমি যদি আলোচনা করতে পারো আমি খুশি হব। একটা কথা বলা আবশ্যক, দ্য সাইকেল অফ দ্য স্প্রিং এ অনেকগুলি লিরিক্যাল কবিতা আছে। আমার মতো এই যে তার মধ্যে যেগুলি চয়নযোগ্য এই বইয়ে যেন তারা স্থান পায়। সাইকেল অফ স্প্রিং অনেকে পড়বে না, এটা পড়বে। এন্ড্রুজ সাইকেল অফ স্প্রিং ভাঙতে চান না, কিন্তু তার আপত্তি স্বীকারযোগ্য নয়। আরও দুই একটা কবিতা পাঠায়, যদি চালানো মতো হয় চালিও। ফাল্গুনের সম্বন্ধে ঋষের মতো নিও। তুমি অত্যন্ত ব্যস্ত আছো নানা কাজে, তোমার ওপর আমার দায় চাপাচ্ছি, ভালো লাগছে না, উপায় নেই। বিথিকা এতদিনে পেয়ে থাকবে নানা রকমের কবিতা, এর মধ্যে জুটে গেছে ইতি। 7 অক্টোবর 1935 তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ভেবে দেখলুম দ্য সাইকেল অফ স্প্রিং বাদ দেওয়াই ভালো, ওতে বিশেষ কিছুই নেই। আমার বিজয়ার আশীর্বাদ। পত্র 85, 23 ডিসেম্বর 1935। ওম, কল্যাণী এসো। অনেক দিন তোমাকে চিঠি লিখতে পারিনি, তার কারণ নানা কর্মজালে নিরন্তর এবং নিবিড়ভাবে জড়িত ছিলুম। তার ওপরে শরীর ভেঙে পড়েছিল। কয়েক দিন মাত্র হলো ডাক্তারের হাত থেকে নিষ্কৃতি পেয়ে আজ 7ই পৌষের উৎসব সমাধা করে তোমাকে এই পত্র লিখতে বসলুম। ইতিমধ্যে তোমার কাছ থেকে বই কখানা পেয়ে পড়বার খরেক পাওয়া গেল। এর মধ্যে বৈজ্ঞানিক বইখানি আমার খুব ভালো লাগছে। তোমাদের ওখানকার আধুনিক কালকে আমার মনে হয় ক্ষণকালের একটা আকস্মিক উত্তক্ষেপ, চিরকালের বিরুদ্ধে স্পর্ধা প্রকাশ, নিজের মধ্যে হঠাৎ চিরন্তনের সম্বল নিঃশেষ হয়ে এসেছে বলেই নিজের দৈন্যকে নিয়ে জয় পতাকা বানাবার চেষ্টা করেছে। ইতিহাসে কতবার এরকম মেকি রাজা মহা সমারোহ করে এসেছে, তাদের প্রতাপের আড়ম্বরে ভিড়ের লোক মুগ্ধ হয়েছে। তারপরে হঠাৎ দেখা যায় সেই রাজাও নেই, সেই ভিড়ও গেছে সরে। আর আজকের দিনের যে আধুনিক কাল পূর্বোত্তর মানুষের আনন্দের আদর্শকে অবজ্ঞা করতে প্রবৃত্ত হয়েছে, এরই কি নূতন ছাপ মারা মূল্যের তালিকা চিরকালের বাজারে চলবে, যে দূরত্বের পরিপ্রেক্ষিণিকায় একে ঠিক মতো যাচাই করা যেতে পারত। তোমরা তার বাইরে। তোমরা আজকের দিনের মুখর ভিড়ের সঙ্গে অত্যন্ত ঘষাঘষি করে আছো। যাক, এসব তর্কে কোনো ফল নেই। আমার মন আজ নিতান্ত নিরাসক্ত। মুখের কথা কেনা বেচার হাটে আমার লোভ ক্ষীণ হয়ে এসেছে। জানি সে কতই ফাঁকা। অমলার অকস্মাৎ মৃত্যুতে অত্যন্ত বেদনা বোধ করেছি। তারপরে আমার স্নেহ ও শ্রদ্ধা গভীর ছিল। এমন মনস্বিনী, এমন তেজস্বিনী, সত্যপ্রতিষ্ঠ
মেয়ে কম দেখেছি। তার সংসারে তার অভাব যে কত বড় প্রকাণ্ড অভাব তা বুঝতে পারি, কিন্তু কোনো কথা বলবার নেই। 7ই পৌষের আশীর্বাদ গ্রহণ করো। ইতি 23 ডিসেম্বর 1935। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 86, 28 ডিসেম্বর 1935। ওম কল্যাণী এসু। এন্ড্রুজকে ও অর্নেস্ট রিজকে যে চিঠি লিখেছি সে বোধ হয় তুমি দেখনি। তাতে জানিয়েছি যে এখান থেকে যেসব কবিতার তারা এন্ড্রুজের সঙ্গে গিয়েছে সে আমার নির্বাচিত নয়। নির্বাচনের ভার তারই ওপরে, যিনি এডিট করবেন। অপ্রকাশিত কবিতাগুলো আমি বর্জন করতেই চাই। আমার প্রশ্ন চিত্রা সম্বন্ধে, সেটা কি ত্যাগ করাই স্থির করেছ? আমার তাতে লেশমাত্র আপত্তি নেই। নির্বাচন ব্যাপারে আমি যে কিছুতেই বেদনা বোধ করব এমন আশঙ্কা মন থেকে সম্পূর্ণ দূর করে দিও। আমি নিজেই যেগুলো বহিষ্কৃত করেছি তার বাইরেও যদি ত্যায্য কিছু থাকে তবে তা ছেঁটে দিতে দ্বিধা মাত্র করো না। এ সম্বন্ধে এন্ড্রুজকে আমার মত স্পষ্ট করেই জানিয়েছি। তবু তুমি তাকে আর একবার অভয় দিয়ে আমার মতটা জানিয়ে দিও। নিজের রচনা সম্বন্ধে আমার মমতার চেয়ে নিষ্ঠুরতাই বেশি আছে, এ কথা নিশ্চিত মনে রেখো। ফাল্গুনিটা গদ্য নাটক, ডাকঘরের এই সমজাতীয়, এই কারণে ওটা কাব্য সংগ্রহে স্থান পাবার অযোগ্য। তাছাড়া ওর লিরিক ছন্দ ও সুরের উপরেই একান্ত নির্ভর করে বহুকাল পূর্বে একজন ফরাসি সমালোচক ওর খুব প্রশংসা করে সুনিপুণ সমালোচনা করেছিলেন। আমি বিস্মিত হয়েছিলাম, কিন্তু ইংরেজি তার আপন ভাষা নয় বললেই ভাষার দিকে তিনি বাধা পাননি। ডার্মস্ট্যাড এ থাকতে একজন হাইডেলবার্গের ছাত্র ওর মর্মকথা এমন সুন্দর করে বলেছিল যে সেও আমার পক্ষে বিস্ময়কর হয়েছিল। দেখেছি গীতাঞ্জলির তর্জমা ইংরেজরা তাদের কাছে এত ভালো লাগে, তার প্রধান কারণ ওর ভাষা। অন্য ভাষার ইউরোপীয়দের কাছে গার্ডেনার ওর চেয়ে অনেক বেশি আদৃত। তাদের কাছে ভাবের আকর্ষণ প্রবল। অনেক কাল পরে দুখানি ইংরেজি বই আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। একখানি নেভিনসনের লুকিং ব্যাকওয়ার্ড নামটা ভুল হলো, মনে নেই, আর একখানি লরেন্স বিনিয়নের এশিয়ান মাইন্ডস ইন আর্ট অন্তরের মধ্যে পরমানন্দে অনুভব করলুম। এরা আধুনিক নন, এরা সর্বকালীন। এরা ভূমাকে অকুণ্ঠিত চিত্তে শ্রদ্ধা করেন, তার সঙ্গে চাতুরী করেন না। বই পড়ে অনেক কাল এমন পরিতৃপ্তি পাইনি, ইচ্ছা করছিল যেন না শেষ হয়ে যায়। শুনেছি নেভিনসনের আত্মজীবনীর একটি সংক্ষিপ্ত সংস্করণ আছে। সশধরকে বলো আমাকে পাঠিয়ে দিতে, আমি তার দাম দেব। 28 ডিসেম্বর 1935। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 87, 7 এপ্রিল 1935। ওম শান্তিনিকেতন, কল্যাণী এসো। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যক খবর পেয়েছে কিনা জানি নে, গল্পটাকে নাচে গানে গেঁথে নাট্যমঞ্চের ওপরে প্রকাশ করা হয়েছে।
এই পালাটা নিয়ে আমরা জয়যাত্রায় বেরিয়েছিলাম। কলকাতা, পাটনা, এলাহাবাদ, দিল্লি, মিরাট, লাহোর এই কয় জায়গায় আসর জমিয়েছিলাম। সকল জায়গা থেকে প্রভূত প্রশংসা পেয়ে এসেছি। যদি প্রত্যক্ষ দেখতে তাহলে বুঝতে, গানে নাচে বর্ণ ছটার সব মায়া বয়ে সমস্তটার ভিতর দিয়ে অপরূপ সৌন্দর্যের কী রকম উৎকর্ষ অভিব্যক্ত হয়েছিল। পাশ্চাত্য দর্শকরা বারবার করে বলেছে এ জিনিসটা ইউরোপে নিয়ে যাওয়া উচিত। লোকের মনোরঞ্জনের উদ্দেশ্যে রঙ্গভূমির ভূমিকায় এই আমার শেষ প্রয়াস। কোনো একটি অনামা বন্ধু আমাদের ঋণ মোচনের জন্য আমাকে এককালীন 60,000 টাকা দান করে আমাকে নিষ্কৃতি দিয়েছেন। বিশ্বভারতীর অর্থাভাব দূর করবার জন্যে দুর্বল জীর্ণ শরীরের ক্লান্তির চরম সীমায় নিয়ে চলেছিলাম। শ্রদ্ধাবিহীনের দ্বারে ব্যর্থ ভিক্ষা পাত্র বহনের দুঃখ ও অসম্মান প্রত্যহ অসহ্য হয়ে উঠেছিল। প্রতিদিন উপলব্ধি করেছি আমার দেশে আমার যথার্থ স্থান নেই, আমি একান্তই বিদেশী। আমি এমন সময়ে অকস্মাৎ এই অপ্রত্যাশিত অনুকম্পা আমাকে বিস্মিত করেছে। এই দান ব্যক্তিগত, এ আমার দেশের দান নয়। এমন কেউ দিয়েছেন যিনি আমার সমান ধর্ম। আমাকে বিশেষ করে মুগ্ধ করেছে এই জন্যে বিশেষভাবে আমারই ভার লাগব ও সম্মান রক্ষার জন্যেই। এ দাক্ষিণ্য কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যে নৈর্ব্যক্তিক অর্ঘাৎ দান নয়। আমি বেঁচে থাকি, আমি আরাম পাই, এই আকৃত্রিম দরদ দেশের কোনো একটি মাত্র জায়গাতেও থাকতে পারে এমন প্রত্যাশার লেশমাত্র আমার মনে ছিল না। অথচ যারা এক মুহূর্তের জন্যেও আমার কর্মক্ষেত্রের সুদূর প্রান্তেও পা বাড়াননি, তারা নিজেদের কীর্তি এবং স্বার্থের জন্য আমার নামের সংস্রব প্রার্থনা করতে কোনো সংকোচ বোধ করেন না। অর্থাৎ তারা আমার ভার বাড়িয়েই থাকেন, ভার লেশমাত্র কমাবার জন্য লেশমাত্র ইচ্ছা দেখান না। বাংলাদেশের কাছ থেকে মিথ্যা নিন্দা ও গালি দেশের লোকের বিনা আপত্তিতে আমি যেমন সহ্য করেছি এমন আর কেউ করেনি। এদেশে আমার শেষ বয়স পর্যন্ত আমি চিরনির্বাসন দশা ভোগ করেছি। আমার শক্তি, আমার অর্থ, আমার খ্যাতি এই প্রদেশকেই নিঃশেষে আমি সমর্পণ করে দিয়েছি। আজ গঞ্জনার বোঝা ঘাড়ে নিয়ে জীবনযাত্রার সুদীর্ঘ পথের শেষে আমার প্রদেশের বাইরে থেকে এই যে ভালোবাসার প্রমাণ পেয়েছি, এর চেয়ে বেশি পুরস্কার আমি আর কিছু পাইনি। যে ছুটি আজ আমার অত্যন্ত আবশ্যক ছিল, সেই ছুটির এত বড় দাম এক মুহূর্তেও যিনি শোধ করে দিয়েছেন তার উদ্দেশ্যে রইল আমার জীবনের শেষ নমস্কার। নেভিনসনের বইখানি পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। এখনকার অনেক আধুনিক লেখকের মধ্যে ওকেই দেখেছি যিনি একান্তভাবে মডার্ন নন, যিনি সকল কালের। ওর রচনার মধ্যে লেখনীর নৈপুণ্য নয়, চরিত্রের মহিমা প্রকাশ পায়, তাতে ভারী আনন্দ দেয়। যে স্বচ্ছ বাতাসে আলোক বাধা পায় না, আবিল হয় না, ওর লেখার চারদিকে সেই বায়ুমণ্ডল আছে।
একটা খবর দেবার আছে, বোধহয় ইতিমধ্যেই পেয়ে থাকবে। কৃপালানির সঙ্গে বুড়ির বিবাহ সম্বন্ধে স্থির হয়ে গেছে। অত্যন্ত খুশি হয়েছি। কৃপালানিকে আমি অত্যন্ত স্নেহ ও শ্রদ্ধা করি। ওকে যে আমার ঘনিষ্ঠ আত্মীয়তার সীমানার মধ্যে পেয়েছি, এ আমার বিশেষ আনন্দের বিষয়। বোধহয় দিন 10-15 মধ্যে বিবাহ সম্পন্ন হবে। তারপরে আমার ছুটি। কিছুদিনের জন্যে কোথাও গা ঢাকা দিয়ে পালাবার চেষ্টা করব। যদি যথোচিত সঙ্গতি থাকতো তাহলে একেবারে ইউরোপে ঘুরে আসতুম। অশুভ গ্রহের যে রকম সব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে আশঙ্কা হচ্ছে ইউরোপে হয়তো বা যুগান্তর আসন্ন। পাশ্চাত্য সভ্যতার সেই ক্ষত আহত দশার পূর্বে একবার দেখে আসতে পারলে হয়তো ভালো। ওদের ইতিহাসের স্তরে স্তরে অনেক দিন অনেক পাপ জমে এসেছে। কোনো রক্তস্নানে তার প্রায়শ্চিত্ত হবে জানি নে। আজকাল লিখতে ক্লান্তি ও অনিচ্ছা বোধ হয়। আমার স্কুল পালানো ছেলেবেলা আজ আবার আমার ঘাড়ে চেপেছে। সেই আমার পলাতকে এতদিন তোমাকে চিঠিপত্র লিখেনি। অনেক দিন পরে আজ অপরাহ্নকালে কলম নিয়ে বসেছি। কিছু কাল থেকে লিখব করছিলুম, না লিখে ফেলতে পারলে ভিতরে ছুটি পাওয়া যায় না। তাই এই চিঠিখানি এখন কলম বন্ধ করি। ইতি 6/4/1936 তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। চিঠিখানি সমাধা করার পরেই মনটা আমার লজ্জাবোধ করেছে। জীবনের খাতায় আদায়ের খোটায় আমার কম জমা হয়নি, অথচ অনাদায়ের শূন্যগুলোর পরেই দৃষ্টি নিবদ্ধ করে ভাগ্যের কৃপণতার পরে অভিমান করার মতো দিনটা আর কিছু হতে পারে না। পাওনার হিসাব নিয়ে খুঁতখুঁত করতে থাকা আত্মবমাননা। সম্প্রতি আমাদের শরীর নিরতিশয় ক্লান্ত হয়ে পড়েছে বললেই এই অসন্তোষ অস্বাস্থ্য ভর দিয়ে হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠেছে। কিছুদিন আগে শরীর ভালো ছিল, তখন জীবনের সমস্ত গ্লানির ওপরে আমার মন সম্পূর্ণ জয়ী হয়ে সুগভীর শান্তিতে পূর্ণ হয়েছিল। তখন বাইরের সমস্ত প্রতিকূলতা আমার কাছে অবাস্তব প্রতিপন্ন হয়ে আতে। আমার যাত্রাপথের শেষ অংশটা খুব স্নিগ্ধ নিয়ে এসেছিল। এ কথাটা পরিষ্কার বুঝেছিলুম আয়ুর স্রোতে। সত্য মিথ্যা দুই প্রচুর পরিমাণে মিশিয়ে থাকা। কিন্তু গঙ্গার ধারে আপনার পাকের অংশটাকে সহজে গণ্য করতে পেরেছে বলেই সে সূচি। তেমনি যা অবাস্তব তাকে গ্রহণ করেও সর্বান্তঃকরণে অস্বীকার করতে পারেই। মনের স্বাস্থ্য এবং সম্মান রক্ষার পক্ষে আত্মবশ্যক। আজ তোমাকে চিঠি লেখার পরই দেখতে পেলুম মনের তলায় যে প্যাকার পলি পড়ে নেড়ে খেলায় ও হঠাৎ সমস্ত স্রোতটাকেই সে গুলিয়ে ফেলে। চরিত্রের এই অসম্ভ্রমের থেকে নিষ্কৃতি চাই। নালিশের ধুলো ওড়ে বাতাসের ঊর্ধ্বে। যেখানে স্তব্ধ নির্মল শান্তি, সেখানে ডানায় ভর করে পৌঁছতে পারলে ক্ষীণতা থেকে ইতরতা থেকে রক্ষা পাব। বাইরের আদালত থেকে আমার সব নালিশ উঠিয়ে নিলুম। ওপরের আদালতে জীবনের মামলায় জিত হবেই, এই দৃঢ় প্রত্যাশার ওপরে জীবনের পরিণামে যেন অবিচলিত
প্রতিষ্ঠা লাভ করতে পারি। কিছুকাল পূর্বে আমার লেখার ইংরেজি অনুবাদ প্রভৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলে, তখন তার ধাক্কা আমার মনকে লাগেনি। আমি স্পষ্ট অনুভব করেছিলুম উপস্থিত কালের দেনা পাওনার তর্ক, অশ্রদ্ধেয় হিসাব ফলাফল, আমার অতীত এবং উপস্থিত কাল যে ফল নিয়ে আমার সম্মুখে ধরে তার পরিমাণ ও মূল্য নিয়ে হর্ষশোক ছেলে মানুষই, কাজের আনন্দটাই থাক আমার, তার বেশি আর কিছু দিয়ে নিজের নামটাকে ফুলিয়ে তুলতে ব্যস্ত হয়, তার প্রতি যেন সম্পূর্ণ বিমুখ হতে পারি, এই আমার কামনা। নামের মোহ জড়িয়ে আছে মনকে কুয়াশার মতো, লোকমুখের বাক্যের কুয়াশা ছিন্ন হয়ে যাক, সে নির্মল আলোর মধ্যে মুক্তি পাক আত্মরাত্মা। ইতি 7/4/1936 রবীন্দ্রনাথ। পত্র 88, 13 জুলাই 1936। ওম শান্তিনিকেতন, কল্যাণী আসো। অনেক দিন পরে তোমার চিঠিখানি পেয়ে খুব খুশি হয়েছি। আমিও বারবার তোমাকে চিঠি লিখি করেছি, কিন্তু প্রাণ যখন সচল ছিল তখন সে আপনার বোঝা আপনিই রয়েছে। এখন সে স্থাবর হয়ে পড়াতে 76 বছরের আয়ুর ভরে মন্থর মনটাকে কোনো কাজে চেতিয়ে তোলা বড় শক্ত হয়ে পড়েছে। মানুষের সঙ্গে ব্যবহার স্নায়ু হয়ে থাকা তো চলে না। সেই জন্য আজকাল প্রকৃতির সাহায্য চর্যে আমার পক্ষে সহজ হয়ে এসেছে। উভয় পক্ষেই পরস্পরের কাছে কোনো দাবি দাওয়া নেই। আর একটা আনন্দ পাই বড় বড় গাছগুলোর মধ্যে, ওদের জীবন লীলায় বয়স যেন থেমে আছে। ওরা প্রাচীন নবীন একসঙ্গেই, বয়সের ক্লান্তি ওদের একটুও নেই। ওই শাল গাছ 50 বছর আগে যে অম্লান ফুল ফুটিয়েছিল আজও ঠিক সেই ফুলই ফোটাচ্ছে। কিন্তু ক্ষণিকই আমি 30 বছর বয়সে সে কবিতা লিখেছি, আজ আমি সে কবিতা লিখে নেই। আমার কবিতার ভেতর দিয়েই কুষ্টির গণনা করা যেতে পারে, তার মধ্যেই রয়ে গেছে বয়সের হিসাব। আকাশের ওপর দিয়ে যে দিন রাত্রি আসে যায়, কালিদাসের যুগ থেকে আজ পর্যন্ত তাদের ছায়া আলোর সম্পদ একই, অথচ 70 বছর মধ্যেই তারা আমার দেহ মনকে যেন বহু জন্ম জন্মান্তরের ভিতর দিয়ে নিয়ে আসছে। সঞ্চয় ফেলতে ফেলতে চলেছি, পরিচয়ের বদল হচ্ছেই, কিন্তু মানুষের মুশকিল এই যে আমাদের পারিপার্শ্বিক, আমাদের পরিণতির নূতন প্রবেগকে সহজে স্বীকার করতে চায় না, এককালের দাবি অন্য কালেও চাপাতে চায়। এই জন্যই আমাদের শাস্ত্রে 50-এর পর সমাজের রঙ্গভূমি থেকে নেপথ্যে সরে যেতে বলে। এদেশের উপদেশ অনুসারে সমাজ অর্থাৎ সর্বসাধারণের সঙ্গে সম্বন্ধ জীবনের মাঝখানটাতে। বাল্যকালও দায়িত্ববিহীন, বৃদ্ধ বয়সও। সামনের জীবনের জন্যে বালককে যখন প্রস্তুত হতে হয় তখন সংসার তার উপরে কর্তব্যের দাবি করে না, কিন্তু মৃত্যুর জন্যেও প্রস্তুত হওয়া উচিত। মৃত্যুকে যারা নঞর্থক বলেই জানে, তারা যেন চিরদিনই বাঁচতে হবে সেই রকম ভঙ্গিতে মৃত্যুকে অস্বীকার করতে চায়, কিন্তু ঠিক মতো করে থেমে যাওয়াতেই প্রাণের পূর্ণতা প্রকাশ পায়। এটা মনে রাখলে সেই থামবার জন্যই সাধনা করা চাই। বস্তুত
সকলে মিলে ঠিক সময়ে থামতে দিতে চায় না, বললেই শেষ বয়সটা এত ক্লান্তির কারণ হয়ে ওঠে। মৃত্যুর প্রবেশ প্রাঙ্গণে যে বৃহৎ অবকাশ অপেক্ষা করে আছে, তাকে যদি বাইরের সংসার এবং অন্তরের পূর্বাভাসে মিলে নষ্ট করতে না থাকে, তাহলে সেটা খুব সুন্দর। ইউরোপের নকল করে কর্মপূজাকে আমরা এত বড় কৃত্রিম মূল্য দিয়েছি যে জীবনটা যে একটা আর্ট, সুতরাং সমাপ্তিতে তার একটা সম্পূর্ণতা আছে বহুদূরী করে একটা আমরা ভুলতে বসেছি। বৃদ্ধের আদর্শ যারা, অর্থাৎ যারা ঠিকমতো করে বুড়ো হতে জেনেছে, একদিন আমাদের সমাজে তাদের খুব বড় জায়গা ছিল। আজ সে জায়গা তাদের দিতে চায় না বলেই তাদের তরুণের ভান করতে হয়, কমিউনাল ওয়ার্ড নিয়ে বক্তৃতা দিতে হয়, সাহিত্যের মজুরিগিরি চালাতে হয়, ফরওয়ার্ড লেখা, নবজাত মাসিক পত্রের আশীর্বাণী পাঠানো, নতুন রচনা সম্বন্ধে অভিমত দেওয়া ইত্যাদি হাজার রকম উপদ্রব মেনে না নিলে কর্তব্য ত্রুটির অপবাদ আক্রমণ করে। আগে অরণ্য ছিল, এখন তাও নেই। গিরিশিখরা সমুদ্র তীরে আধুনিক বানপ্রস্থের রসদ জোগানো যে সে লোকের কর্ম নয়। অতএব দেখতে পাচ্ছি সুন্দর করে মরাটা অদৃষ্টে নেই। ক্লান্তিতে জীর্ণ জীবনের বোঝা ঘাড়ে নিয়ে মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ে অজাগায় থামতে হবে। তোমাকে আর এক খণ্ড পত্রপুট দিতে বলবো। আশা করি নূতন সংস্করণের গদ্য বইগুলিও তোমাকে পাঠানো হচ্ছে। প্রুফ সংশোধন করতে নিয়ে দেখি সেগুলি পাঠ্য। ইতি 13 জুলাই 1936। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 89। 28 জুলাই 1936। ওম শান্তিনিকেতন, কল্যাণী এসু। অনেক দিন থেকে তোমার চিঠি পাইনি। বোধ করি ডিগ্রি পরীক্ষার প্রবন্ধ রচনা নিয়ে ব্যস্ত আছো। আমিও দীর্ঘকাল তোমাকে চিঠি লিখিনি। সম্প্রতি লিখবার একটা তাগিদ এলো ভিতর থেকে, মনটাকে খোলসা করবার প্রয়োজনে। তুমি সমুদ্রের ওপারে আছো, বাদ বিবাদের চক্রবাত থেকে দূরে। সেই জন্য তোমার সঙ্গে আলাপ করা আমার পক্ষে সহজ। তুমি আমাকে ভালো করে জানো, সেও একটা সুবিধা। ভারত শাসন যন্ত্রের কিছু অংশ আমাদের দান করা হলো বলে ব্রিটিশ সাম্রাজ্যের দাক্ষিণ্য গৌরব অনুভব করেছে। আমাদের দেশে রাষ্ট্রতত্ত্ব বিচারে যারা অধিকারী তারা বলেছেন, দান করেও যতদূর সম্ভব দান না করার নৈপুণ্য এর মধ্যে প্রকাশ পেয়েছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ এমন কথাও বলেছেন, এই পলিটিক্যাল কানামামার চেয়ে নেইমামাও ভালো ছিল। এই তর্কে এ পর্যন্ত আমি বেশি মন দিইনি, কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে, দানে পাওয়া ঘোড়ার দাঁত গুনতে নেই। যেটাতে আমার মনকে পীড়া দিয়েছে সেটা হচ্ছে এই যে, এই দানের অঞ্জলিতে বাংলাদেশের ভাগ্যে যে কুপথ্য মিশিয়ে দেওয়া হয়েছে তার ক্রিয়া চলবে চিরকাল ধরে। রাষ্ট্রীয়ক্ষেত্রে বাংলাদেশের দ্বন্দ্ব বিরোধার এমন একটা বাসা বানানো হলো যাতে কারো এ দেশের সেই শান্তিকে নানা উপলক্ষে পক্ষের চঞ্চুঘাতা ক্ষতি বিক্ষত করতে থাকতে যে শান্তি
আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক শ্রীবৃদ্ধির মূল্য আশ্রয়। মুসলমানেরা ভুলেছেন রাজ্য শক্তির পক্ষপাতে তাদের সৌভাগ্য সূচনা করছে না। যার মারা হয়েছে এটা একলা হিন্দুর নয়, সমস্ত জাতের মর্মে মার, গাছের প্রাণবাহী শিকড় কেটে দেওয়ার মার। বিষয় বিভাগে পার্টিশনের মামলায় যে পক্ষরই হার হোক বা জিত হোক, দুই ভাইয়েরই একান্নবর্তী তহবিলে সর্বনাশ ঘটায়। পৌষ মাস তাদেরই, যারা মামলার উৎসাহ দাতা। দেউলিয়া হবার পূর্ব পর্যন্ত জেদের ঝোঁকে এ কথা বুঝতে সময় লাগে। রাষ্ট্র ব্যবস্থায় ভারসামঞ্জস্যের গুরুত্বের ব্যত্যয় ঘটলে সমস্ত দেশের শাসনযন্ত্র যাই বিকেলে হয়। এর ফলে যে একটা সর্বব্যাপী অপটুত ঘটা অবশ্যম্ভাবী, সেটা সমগ্র বাংলাদেশের পক্ষেই লজ্জা এবং দুঃখের কারণ হবে। এই সহজ কথাটাও যাতে ভুলিয়েছে কর্তৃপক্ষ এমন একটা মাদকরসের পরিবেশন করেছেন, তাই যাকে মারছেন সেও করছে জয়ধ্বনি। সংসারে স্নায়ুর প্রয়োজন কেবল ধর্ম রক্ষার জন্য নয়, কর্ম রক্ষার জন্যেও। মারার কাজ আরম্ভ হয়েছে। মোহাম্মদী পত্রে, আমার কবিতায়, পৌথলিকতে ও দুর্নীতির প্রভাব নির্দেশ করে যে নালিশ দায়ের করা হয়েছিল তারও জবাব দিতে হলো। এত বড় প্রশাসন কিয়দংশ তুমি সেখান থেকেও ভোগ করেছ বলো বোধ হচ্ছে? যাদের সাধারণত আমরা এডুকেটেড বলে থাকি, লেখক নিঃসন্দেহ সেই জাতীয়। কিন্তু একটা পরিব্যাপক প্রমত্ততায় বিভ্রম জন্মিয়েছে। আর কিছুকাল পূর্বে এরকম অদ্ভুত ঘটনা হয়নি, হতে পারত না। পাঠ্য নির্বাচন সমিতিতে পিতৃদেবের আত্মজীবনী বিচারকালে মুসলমান পক্ষের বিচারক মহর্ষির দিদিমার মৃত্যুকালীন ঠাকুর দেবতার নামোচ্চারণের বিবরণ মাত্রকে আপত্তিজনক বলে মত দিয়েছেন। এই সমস্ত অদ্ভুত আপত্তি কেবলমাত্র বাংলা সাহিত্যে সম্বন্ধই খাটছে। এই আদর্শে বিচার করলে ইংরেজি সাহিত্যে এই সমতুল্য এবং এর চেয়ে আরও অনেক বেশি এই জাতীয় আপত্তির কারণ ছড়াছড়ি পাওয়া যাবে। সেটা প্রমাণ করতে অত্যন্ত বেশি গবেষণার দরকার করা না, কিন্তু সেটা লক্ষ্য করলেও যাতে কোনো চাঞ্চল্য ঘটবার আশঙ্কা নেই। ওরা বাংলা বিদ্যালয়ে পাঠ্য ইংরেজি সাহিত্যকে বিশেষভাবে মুসলমান সমাজের রচকরা পরিবর্তিত করার প্রস্তাব এখানে পর্যন্ত করেননি। এই সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারা নিয়ে কয়েকদিন হলো কলকাতা টাউন হলে একটি সভা ডাকা হয়। আমাকে সভাপতি নেবার জন্য আহ্বান করা হয়েছিল। এই পদ আমাকে গ্রহণ করতে হয়েছে। এ কথা শুনে তুমি হয়তো বিস্মিত হবে। তুমি জানো, পলিটিক্যাল আন্দোলন যোগ দেওয়ার আমার স্বধর্ম বিরুদ্ধে। এতকাল ধরে আমি যে কর্মের ভূমিকা রচনা করেছি, আমাদের দেশের পলিটিক্যাল আলোড়নের আঁধি তার হাওয়াকে আবিল করে দিতে পারে, এই আশঙ্কা বরাবর আমার মনে ছিল। সাধারণত পলিটিক্সের উন্মাদনায় বহুল পরিমাণে যে মিথ্যা, যে অত্যুক্তি, যে দলাদলির বিদ্বেষ বিষ উগ্র করে তোলে, তার দূষিত সংক্রামকতা থেকে শান্তিনিকেতনের ছাত্র ও ছাত্রীদের মনকে সতর্কভাবে রক্ষা করবার চেষ্টা করেছি। তুমি তো জানো,
যখন কিছুকালের জন্যে আমেরিকায় বক্তৃতার নিমন্ত্রণ আশ্রম থেকে দূরে ছিলাম, তখন সেই সময়কার পলিটিক্সের বেনজল প্রবল বেগে আশ্রমকে আক্রমণ করেছিল। তার উচ্ছৃঙ্খলতা, তার পঙ্কিলতা থেকে শান্তিনিকেতনকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘকাল সময় লেগেছিল। হিন্দু ভারতের পক্ষে সমস্ত ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সাংঘাতিক রূপে অনিবার্য। আমরা মার খাবার জন্যই অতি বিশুদ্ধভাবে তৈরি করেছি নিজেকে। আমরা কিমা করা মাংস বাঁচবার জন্য নয়, গলা ধ্বংকৃত হবার জন্যেই। আমাদের শতধা বিভক্ত জীর্ণ জনসমাজ আমার আত্মঘাতী জাত। বাহির থেকে মারার নানা পথ নিজের হাতে সনাতনী নৈপুণ্য পাকা করে বাঁধিয়ে রেখেছি। শতাব্দীর পর শতাব্দী পরাভবে অভিভূত হতে হতেও তা নিয়ে শ্লাঘা করে থাকি। মারটাই কেবল পেয়ে এসেছি, তার থেকে শিক্ষা পাইনি। ইতিহাসে আমাদের চেয়ে মজবুত অনেক জাত মরেছে। আমরাই যে আমাদের সমস্ত দুর্বলতা ও অস্বাস্থ্যের কারণগুলোকে সযত্নে সর্বদেহমনে পোষণ করেও বেঁচে থাকব। আমরা বিধাতা পুরুষের এত বড় আদুরে ছেলে নই। পরের অনুকম্পার পরেই আমাদের পরিত্রাণ যদি নির্ভর করে, তবে এই অনুকম্পা লাভার জন্যেই শক্তির প্রয়োজন আছে। সেই শক্তির দ্বারা ভিক্ষার লাঘবতা অনেকটা দূর হয়। দুর্বল বলের অহংকার অত্যন্ত হেয়। সেই ক্লীব অহংকার নিয়ে জোর গলায় আজকাল হুংকার দিয়ে বলি, করব না ভিক্ষে, নিজের জোরেই দাবি সার্থক করব। ভালো কথা, কিন্তু হায় রে, জোর ভাঙা সমাজে সেই নিজের জোরটা কোনখানে? যত জোর আপনজনকে গালাগালি করতে, পরস্পরকে খর্ব করতে, দলাদলির দ্বারা দলিত করতে দেশের ইষ্ট। যত জোর কেবল কি গলাতেই, যতক্ষণ না সেই গলা বাহির থেকে প্রবল মুষ্টি এসে চেপে ধরে। ইতি রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 90, 8 বা 9 ফেব্রুয়ারি 1937। উদ্ভ্রান্ত সেই আদিম যুগ স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের গণগণ মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহুপ্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পহরায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রূপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভাসিকের প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃত্তা, কালো ঘোমটায় নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষায় আবিল দৃষ্টিতে এলো ওর লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষধারার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যধারা অরণ্যের চেয়ে।
সভ্যের বরাবর লোভ নগ্ন করল আপন নির্লজ্জা অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্ত অশ্রুতে মিশে। ধস্তু পায়ের কাটা মারা জুতোই তলায় বিভৎস কাদার পিণ্ডে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুনন্দের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল বাঞ্ছ বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তর কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে ধারাই এ মনহারা মানবীর দ্বারে। ক্ষমা ভিক্ষা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথ ঠাকুর। ওম কল্যাণী আসু আফ্রিকার ওপর কবিতা লিখতে অনুরোধ করেছিলে। লিখেছি, কিন্তু কিসের জন্য বুঝতে পারিনে। আধুনিকের ভঙ্গি আমার অন্যভস্ত। আমার নিজ দেশি ভাষায় যে রস আছে সেখানে পরদেশির রসনা পৌঁছবে না। ইংরেজিতে তর্জমা করবার সাহস মাত্র নেই। বাংলা কবিতাকে শিকলি বেঁধে পরের হাটে নিয়ে যেতে দুঃখ হয়। তাছাড়া ধিক্কার বোধ করি খ্যাতির জন্যে হাত পাততে অন্য অনাত্মীয়র দ্বারে। কাঙালপনার বয়স প্রায় কেটে এসেছে। বাংলা ভাষার কুলুপমারা এই কবিতা নিয়ে ওদের কি কাজে লাগবে? ইতি 27 মেঘ 1334। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 91, 29 মার্চ 1937। ওম কল্যাণী আসু। ওখানে তোমার কাজ শেষ হয়ে গেছে শুনে খুশি হলুম। এবারে তোমার এখানকার পালা আরম্ভ হবে। কিন্তু সময় খারাপ। হাওয়া চলছে এলোমেলোভাবে। বাংলাদেশে মুসলমান আধিপত্য পাকা হয়েছে। খুশি হয়েছেন কর্তারা। কিন্তু একদিন সময় আসবে যখন মোটা অঙ্কে বিল ঢুকাতে হবে এবং চুকাতেও হবে। উপস্থিত সুবিধার খাতিরে রাষ্ট্রের ভারসামঞ্জস্য উল্টিয়ে দিলে সে খেলায় খোলা সারকে বিপন্ন হতেই হবে। আসল কথা, রাষ্ট্রনেতারা যখন সুবুদ্ধির জায়গায় রাগারাগির হাতে হাল ছেড়ে দেন তখন কেবল সাওয়ারিদের নয়, ভাবনার দিন আসে কর্ণধারদের। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপকের পদ যদি তোমার ভাগ্য জোটে, তবে আমাদের ভাগ্য সেটা স্পন্দনীয় না। আফ্রিকার সেই কবিতা তর্জমা করে পাঠিয়েছি। সে তর্জমার ওপর আমার বিশেষ শ্রদ্ধা নেই। আমার বর্তমান সেক্রেটারি সাহেবের প্রবর্তনায় অত্যন্ত অনিচ্ছাস সত্ত্বেও লেখাটা স্পেকটেটর পাঠিয়ে দিয়েছি। তুমিও এক কপি এতদিনে পেয়েছ। আমাদের একটা নৃত্যানিভয় হয়ে গেল। ভালো হয়েছে বলে আমার বিশ্বাস। কিন্তু রুচির বিচারের ধ্রুব আদর্শ নেই। অতএব যার যা খুশি বলতে পারো। এ সকল ব্যাপারে চুপ করে থাকা বা গালমন্দ দেওয়ার মাঝখানে সেতু বেঁধে দেবার ক্ষমতা কারও নেই।
যোগ্য অযোগ্যের বাছাই করাও দুঃসাধ্য। যুদ্ধ পর্বের পরে শান্তি পর্বের এইটাই শেষ কথা যে আমার সঙ্গে যার মতে মেলে সেই যোগ্য, যার মেলে না সে অযোগ্য। ইতি তোমার রবীন্দ্রনাথ। পত্র 92, 3 জানুয়ারি 1938। ওম, কল্যাণী এসো, তোমাকে দুটো লেখা পাঠাই। একটা আমার কবিতার তর্জমা ম্যানচেস্টার গার্জিয়ানে পাঠিয়েছি, আর একটা আমার জাপানকে লেখা পত্র। এন্ড্রুজকে যে চিঠি লিখেছ দেখলুম। পাঞ্জাব প্রবাস আমার এবং তোমার কাজে লাগবে। বিচিত্র অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবে। বুদ্ধিমান বাংলার পরিচয় যথেষ্ট পেয়েছ, আর না হলেও চলবে। পাকা বুদ্ধির ঠেলায় জাতটাকে ফুটির মতো ফাটিয়ে তুলেছ। এইবার 5 বার সময় এলো, সেই পৌঁছবার সময়, সেই রঙ্গই ধরেছে। এখানে কেউ কারো চেয়ে কম নয়, অথচ নিজেদের শ্রেষ্ঠতা যথার্থভাবে প্রমাণ করতে না পেরে সংসারে কেবলই হটে যাচ্ছে। তাই গাজিয়ে উঠছে, ঝাঁঝিয়ে উঠছে কুৎসা গ্লানি, প্রতিহত অহংকারের তীব্র জ্বালা। নিন্দার বাজার দর অত্যন্ত চড়ে গেছে। আমার মন সরে যেতে চাচ্ছে সুদূরে। সেই দূরকে নিজের ভিতরেই সৃষ্টি করবার চেষ্টা করছি। একটা উপায় সায়েন্স নক্ষত্র লোকের বিরাট দেশকালের মধ্যে তীর্থযাত্রা করেছি, যে বিশ্বজালে অচিন্তনীয় দূর নীহারিকার সঙ্গে একই আলোকসূত্রে বোনা আমার অস্তিত্ব, আমার সমস্ত অন্তঃকরণকে ধরা দিয়েছে তার টানে। সে আমাকে নিয়ে চলেছে সেই অপরিসীম রহস্যের দিকে, যার মধ্যে জীবন মরণের তাৎপর্য রয়েছে। প্রচ্ছন্ন সেই তাৎপর্যের দিকে রয়েছে কেন একটা চিরন্তন অর্থ, যে অর্থ বহন করে চলেছে অসীমের অভিমুখে সমস্ত ব্রহ্মাণ্ড। ভিড় চলেছে আশ্রমে। ছুটির জন্যে মন ব্যাকুল। সেই মনটিকে কিছুকাল আগে একখানে চিঠি পাঠিয়েছিলুম। সেই চিঠিতে তার সঙ্গে ছবির পাল্লা দিয়েছি। এ প্রতিযোগিতায় আমার জিত হবার কোনো সম্ভাবত নেই, তবু স্পর্ধা করে চেষ্টা করেছি। হৈমন্তীকে আমার আশীর্বাদ জানিও, এবং হৈমন্তীকে। ইতি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 93, 21 জানুয়ারি 1938। ওম, কল্যাণী এসো, তুমি তো জানো আমার মনের মধ্যে একটা যেন ষড়ঋতুর পর্যায় আছে। হাওয়া বদল হয় যখন, ফসল যায় বদলে। একটা সময় আসে যখন মনের উত্তরে হাওয়ার গতিগাতেকে বাইরের দিকে, সেদিকে আজ মৃত্যুর ছোঁয়াচে লেগেছে। পাতা ঝরে পড়ে বনস্পতির শাখায় শাখায় আর্তস্বর জেগে উঠল। তা হোক, সেদিকের দিগন্ত দূর প্রসারিত তার ভাষার মধ্যে তরঙ্গিত সমুদ্রের কলকল্লোল ক্ষণকালের জন্যে ভুল যায়। আমার তো মাঠের ধারে বাসা, তার মধ্যে দিয়ে পায়ে হাঁটার সরু পথ চলেছে সেই পল্লীর দিকে, যার সূক্ষ্ম দুঃখের সঙ্গে মিশেছে সবুজ বনের ছায়া, যার সুর গুঞ্জনের ধ্বনির উপরে উঠে না। তখন বুঝতে পারি বাইরের বিশ্বে মাঝে মাঝে ভ্রমণ করা চলে, কিন্তু বাস করতে হয় নিজের বস্তু সীমানার
মধ্যে। সেখানকার বাস্তু দেবতার বাণী দিয়ে যখন শিল্প সৃষ্টি করি তখন সম্পূর্ণ ভালো। বাইরের বাজারের কথা সব দেশের সব কবিরাই তাই করে থাকে। আমাদের সঙ্গে ওদের দেশের তফাৎ এই যে ওদের পরিবেশটাই বড়, ওদের আত্মপরিচয়ের পরিপ্রেক্ষী নিত্যা ওদের আপন সীমানার মধ্যেই মস্ত, তার মূল অনেক বেশি। মানুষের মধ্যে আপন পরিচয়ের সম্বন্ধে বড় করা সত্য করা, বড় করে বাঁচা, সেই জন্য সেই বহু বিস্তৃত পরিচয়ের ক্ষেত্রে প্রবেশ করার জন্য আগ্রহ হওয়া স্বাভাবিক। কিন্তু আজকাল আমার মনে একটা বৈরাগ্য প্রবল হয়ে উঠছে। আমার মনে হয় অপরিচিত থাকার গর্ব আর্টিস্টের মানসিক আভিজাত্যের লক্ষণ। অজন্তা গুহার আর্টিস্টরা কেবল সে দুর্গম নিরালোক গুহার মধ্যে আপন বহু সাধনার সৃষ্টিকে সঞ্চিত করেছে, তা নয় নিজেদের নামটা মুছে ফেলে গেছে। নিজের অন্তরাত্মার কাছ থেকে ছাড়া আর কারো কাছে তারা পুরস্কার দাবি করতে হাত বাড়ায়নি। আমার তো ঈর্ষা হয় মনে। বলতে গেলে আমাদের দেশটা অন্ধকার গুহার মতোই কঠিন সীমাবেষ্টিত। খাতের দিক থেকে এর দাম নেই বললেই হয়। প্রথমত বিদেশি হাটে রপ্তানি করবার মাল ও নয়। দ্বিতীয়ত দেশের মাতব্বর লোকেরা এর বিশেষ খাতির করবেন বলে আশাই করেনি। যদি করেন তবে প্রভূত মুরব্বিয়ানা বিস্ময়ে করবেন। অথচ দিনরাত্রি এত পরিপূর্ণ হয়ে আছে আমার মন যে সমস্ত সামাজিক কর্তব্য তুচ্ছ বলে মনে হয়। অর্থাৎ আছি আমি অজান্তা গুহায়, তার বাইরেকার সংসারটা সম্পূর্ণ মুলতবি বিভাগে রয়ে গেছে। সুতরাং এখন ইকবালের কথায় মন দিতে পারব না। এর মতটা যখন ফিকে হয়ে আসবে তখন ছবি নিয়ে পড়ব, সে আরেক জগতের নেশা। সেও খ্যাতির দাবি রাখে না, অর্থাৎ মাতলামি করবার অবিমিশ্র স্বাধীনতা দেয়। খ্যাতি যখন না চাইতে আসে তখন তার আয়োজনের বিশেষ খরচা বেঁচে যায়। ইতিমধ্যেই তার পরিচয় পেয়েছি। বিদেশ থেকে নামজাদা অতিথি যারা এসেছিলেন তারা এখানকার গীত নৃত্য দেখে বলে গেছেন, এমন কিছুই তারা কোথাও দেখেননি। সংখ্যাস্তম্ভিত ফিশার বলেছেন, এর পরিচয় যদি সিনেমা যোগে সমুদ্র পাড়ে পাঠানো যায় সে একটা বহুমূল্য পদার্থ হবে। কেবল একজন বাঙালি দর্শক বলে গেলেন এরকম নৃত্যকলায় চিত্তের বলহানি করা হচ্ছে। ইতি রবীন্দ্রনাথ। পত্র 94, 1 ফেব্রুয়ারি 1938। ওম কল্যাণী এসু। শ্রীমন্তীর জন্যে আমরা উদ্বিগ্ন ছিলাম। চার্লির পত্রে তার শেষ খবর পেয়ে নিশ্চিন্ত হয়েছি। জন্ম মৃত্যুর মাঝখানকার এ জীবনটা ক্ষণিক জীবন তাতে তো সন্দেহ নেই। অর্থাৎ প্রজাপতির সঙ্গে আয়ুর পরিমাণ নিয়েই তার তফাৎ। মানুষ অন্তত আমরা অনেকেই এই ক্ষণ জীবনের তরণীকে আয়ুর সীমানা পারের দিকেই লগি ঠেলে চালাচ্ছি। তার মানে নিজের ভিতর থেকে সেই অভিজ্ঞতাকে রচনা করতে চাচ্ছি অন্যকালে। অন্যেরা যাকে আদর করে আপন অভিজ্ঞতার সঙ্গে গেঁথে নেবে, অন্যের অনুভূতির স্রোতে নিজের অনুভূতিকে ভাসিয়ে দিয়ে তাকে দূর ভবিষ্যতের ঘাটে ঘাটে চালান করে দেওয়া। অর্থাৎ
এমন ব্যবসা করা যার পাওনা জমতে থাকে। প্রেত লোকের খাতা ছিন্নখানায় কারোর ভোগে আসে না, হয়তো সারা জীবন লোকসান দিয়ে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড হয় তখন তহবিল হয় অদৃশ্য। অথচ এই পাওনার দাবি নিয়ে যে হাতাহাতি চলে তা কোম্পানির কাগজের শতের মোকদ্দমার চেয়ে কম উষ্মাজনক নয়। এমনকি এতে পিছন দিক থেকে গুপ্ত ছুরি মারামারিও চলে। বয়স যখন অল্প ছিল তখন এই মরীচিকা সম্পাদনের জন্যে লোভ ছিল প্রবল। সাহিত্যিক ভাষায় যাকে অমরতা বলে থাকে, যার সত্য সাব্যস্তের নিশ্চিত দলিল মহাকালের বড় আদালত থেকেও সবসময় পাওয়া যায় না, সেটা আমার নামে রাজেশ্বরী হয়ে গেছে বলে বিরুদ্ধ পক্ষের সঙ্গে প্রকাশ্যে না হোক মনে মনে তকরার করেছি। এখন তা নিজে স্বগত উক্তিক্ততা সময় নষ্ট করতে প্রবৃত্তি হয় না। নামের ঝুলিতে যা জমা হয়ে কি হবে তার দাম যাচাই করে এতদিন ধরে যে ফসল ফলিয়ে আছি তার কিছু উঠেছে মরাময়, কিছু ছড়িয়ে আছে ক্ষেতের মধ্যে, যে সমস্ত ভাণ্ডারে তুলে থাকে ভাগ করে গুছিয়ে রাখবার জন্যে। কিছুদিন পরে ফুল যাবে নিকেশ হয়ে, কচি পাতার পালা আসবে মধু লোভীদের। কাকলি নীরব হয়ে তখন উঠবে ওর আপন পাতারই মর্মর ধ্বনি। নিজের দিকে তাকিয়ে ভাবছি, দিনের পাওনা দিন আমাকে দিয়ে যাচ্ছে, তার প্রয়াস নেই, তার বোঝা নেই, তার দাম নেই। যেমন আমার বাগানের বাতাবি লেবুর গাছে যে রোদ ঝিলমিলিয়ে উঠছে তার কোনো দাম নেই। দাম পাওনার তাগিদে যদি পাড়ায় বেরোনো যেত, দিনের সীমা পেরোনো সঞ্চয়ের পাকা। খাতা নিয়ে পড়তে হতো, তাহলে দিনে হতো মাটি। আজকাল গান তৈরি করছি, রিহার্সালে বসছি, এ গানের এ কাজের খুশিটুকু ক্ষণিকের মধ্যে পরিমিত। কাল কেউ এসব মনে রাখবে না, কিন্তু আজ এর মধ্যে যে মধু আছে সে আজকের পক্ষে যথেষ্ট। ইতি 1 ফেব্রুয়ারি 1938। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 95। 21 ফেব্রুয়ারি 1938। ওম কল্যাণী আসু। ভারতের পুরোয়া প্রাচীন ঐতিহাসিক ভগ্নশেষের সে বিবরণ তোমার চিঠিতে লিখেছ, পড়ে ভালো লাগলো। এ মনে হলো যে মানুষ যে একদিন বেঁচে ছিল তার সহজ জীবনযাত্রার প্রতিদিনের সঙ্গে আপনার চারি দিকে নানা রকম করে মানিয়ে নিয়ে তাতে আপন নানা রকম স্বাক্ষর দিয়েছিলে। এইটা যখন দূরকালের ভিতর দিয়ে অনুভব করা যায় তখন আনন্দ হয়। চীনে কবিদের বাণীতে মানব জীবনের এত প্রতিদিনের পথ চলা রাস্তার প্রত্যক্ষ পদবিক্ষেপ যেমন সহজভাবে দেখতে পাওয়া যায় এমন আর কোনো দেশের কবিতায় দেখিনি। কোনো একটা বড় উপদ্রবে মনের দর্পণ যখন বেঁকে চুরে গেছে তখন তাতে সংসারের যে প্রতিবিম্ব তারা বাঁকা হয়ে পড়ে তাতে চিরকালের মানুষের সহজ ছবি পাইনে। সব কিছুর সঙ্গে একটা ব্যঙ্গ মিশে থাকে, সেটা হয়তো সেই সময়কার ঐতিহাসিক মেজাজের একটা তীব্র পরিচয় দেয়।
কিন্তু সেটা সব সময়কার নয়। সাহিত্য এবং চিত্রকলা প্রথম থেকে এই কাজে তাকে সাহায্য করতে চেয়েছে। আধুনিকতা অনেক সময় এই ইচ্ছাকে ছেলে মানুষই বলে অবজ্ঞা করে, কিন্তু মানুষের মধ্যে চিরকালের ছেলে মানুষ আছে। সে অনাবশ্যকে লীলাচ্ছলে ভানায়। এই খেলাকে খুশির খেলা করতে চাই, তার মধ্যে সুন্দরের রস দিয়ে তাকে কারুশিল্পে মনোলভন করে। এই হলো যাকে বলে লিরিক। এপিক হলো আশ্চর্যকে নিয়ে খেলা করা, আর নাট্য হলো কাল্পনিক ঘটনাবলীকে এমন করে গেঁথে তোলা যাতে যে আমাদের মনে যথার্থকের আবির্ভাব আনে। একেও খেলা বলছি এই জন্য যে বাস্তবের মধ্যে ঘটনাগুলির সুসংবাদ বাছাই থাকে না। নাটককে এই যে বাছাই করা গাঁথুনির কাজ, এও শিল্পরই কাজ। এই শিল্প যার যথাযথের অনুভূতি যে নিছক সুন্দর হবে তা নয়, তার বিশেষ যোগ্যতা সত্যই আমাদের বিস্ময়ের আনন্দ দেয়। নানাবিধ সংকল্প, নানাবিধ প্রয়াস দিনের থেকে বাদ দিয়ে যখন আমি জানলায় বসে চেয়ে দেখি বাইরের আমার গাছে বোল ধরছে, শীত শেষের রৌদ্রে ঝিলমিল করছে সোনাঝুরির পাতা, গাছের ছায়ায় নাচছে শালিক, বিনা কাজে বেলা বয়ে যাচ্ছে, তখন বুঝি এই আমার চীন ভাষার কবিতা, এই আমার মহেঞ্জোদারোর 1000 বছরের ডিঙিয়ে যাওয়া সহজ জীবনের আমার এমন একটি স্পষ্ট আভাস যা নতুন যুগের জীবনলীলার সঙ্গে অনায়াসে মিতালি করতে পারে। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 96। 14 এপ্রিল 1938। ওম কল্যাণী আসু। প্রখর রৌদ্রে শরীর মন ক্লান্ত। কিছুদিন হলো আলডোয়াস হাক্সলির নতুন বইখানি পড়ে মন যেন হাঁফ ছেড়ে বাঁচল। আধুনিক যুগের চিত্ত বিকৃতের সহ্য ব্যঙ্গ মানুষের পূজার ঘরে যে রকম কুৎসিত উৎসাহের সঙ্গে কালাপাহাড়ি আরম্ভ করেছিল তাতে ঘৃণা ধরিয়ে দিয়েছিল। ওই বইটিতে নিত্যকালের হওয়ার মানুষের শাশ্বত সাধনার বাণীর স্পর্শ পাওয়া গেল। আমার জীবনের শেষ পর্বে মানুষের ইতিহাসে একই মহামারীর বিভীষিকা দেখতে দেখতে প্রবল দ্রুত গতিতে সংক্রামিত হয়ে চলেছে দেখে মন বিভৎসময় অভিভূত হলো। একদিকে কি আমানুষিক স্পর্ধা, আর একদিকে কি অমানুষিক কাপুরুষতা। মানুষত্বের দোহাই দেবার কোনো বড় আদালত কোথাও দেখিতে পাইনে। জগৎজোড়া গৃহীত তারণীয়। এক পক্ষে অভ্রবেদী স্পর্ধা, অন্য পক্ষে ভুল লুণ্ঠিত সেলাম। কি অসহ্য কুশ্রী ধ্বংস! মহাসাগরের মুখের এই ভাটার টান একদিন হয়তো থমকে যাবে, একদিন হয়তো উল্টো স্রোতের জোয়ার কল্লোলিত হয়ে উঠবে। সেই শুভ লক্ষণ লেখা যেতে পারব কি না কে জানে। আমাদের কালের প্রথম যুগে যে সমস্ত শ্রদ্ধার দান অযাচিত দাক্ষিণ্য আমাদের দ্বারে এসেছিল, আজকের দিন
অট্টহাস্যে তাদের লাথিয়ে ধুলায় গুড়িয়ে দিয়ে চলেছে। সেই সঙ্গে তাদের নিত্যতার সম্বন্ধে মানুষের এতকালের বিশ্বাস একটা শ্বাসরোধকার আধির মধ্যে উড়িয়ে দিয়ে চলল। এর নিষ্ঠুর পরিণাম আজ তো দেখছ পৃথিবীর 3 মহাদেশে। এই বিশ্বব্যাপী আশঙ্কার মধ্যে আমরা আছি ক্লীব নিষ্ক্রিয়ভাবে। দৈত্যর দিকে তাকিয়ে এমন অপমান আর কিছু হতে পারে না। মানুষত্বের এই দারুণ ধিক্কারের মধ্যে আমি পড়লুম আজ 78 বছর জন্মবৎসরে। ইতি 1 বৈশাখ 1345 রবীন্দ্রনাথ। পত্র 97, 27 মে 1338। মংপু, দার্জিলিং। কল্যাণী আসু, তুমি কি গ্রিক তর্জমার বই আমাকে পাঠিয়েছ? এখনো পাইনি, পেলে স্বাদ গ্রহণ করব। মিসেস সেলিগম্যানের রচনাটা পড়ে ওটা আমার পক্ষে দুঃসাধ্য, কেননা সম্প্রতি আমার চোখের দৃষ্টিক্রমে ক্ষীণ হয়ে আসছে। সেই জন্যে নিতান্ত দায়ে না পড়লে চোখ ব্যবহার করতে সাহস হয় না। এমনকি বড় চিঠি অনিলকে দিয়ে পড়িয়ে নিতে হয়, বিশেষত অপরিচিত হাতের অক্ষর। চোখের কাজ অনেক হয়ে গেছে, এখন কিছু বাঁচিয়ে রাখতে চাই ছবি আঁকার জন্যে। চিত্রলেখার সঙ্গে আমার মিলন হলো গোধূলি লগ্নে। আসন্ন রাত্রির মুখে ভেবেছিলুম যাকে বলেছি হানিমুন, নির্জনতায় তাকে সম্ভোগ করা ভাবে। তাকে আচ্ছন্ন করছে কাজে এবং যন্ত্রায়, এদিকে চোখের জাতি ম্লান হয়ে আসছে। ম্যাকনিকলার ইউসোপনিষদের তর্জমা আমার ভালো লাগল না। ও উপনিষদটি আমার সবচেয়ে প্রিয়। ওর মধ্যে তত্ত্বের গভীরতা আশ্চর্য গভীর, কিন্তু অনুবাদক এর অন্তরে প্রবেশ করতে পারেননি। লেখা হলো বলবো, আরও অনেক কথা বলবার আছে। আমরা নামব জুলাইয়ের আরম্ভে। যদি তার আগেই তোমরা আসো এখানে একবার আসতে পারো। ইতি তোমাদের রবীন্দ্রনাথ। পত্র 98, 17 জুন 1938। ওম, কল্যাণী আসু। ধীরেন সবে এসেছে ইউরোপ থেকে প্রাণের হাওয়া নিয়ে। অনেক সে ঘুরেছে প্রসারিত অভিজ্ঞতা ক্ষেত্রে। তার সঙ্গে কথা কয়ে খুব ভালো লাগছে। প্রধান কারণ যে সে আধুনিকের নেশাগ্রস্ত নয়। তার কথার ভাবে বুঝলুম তার মতে বৈদ্যদের কোনো মহলে যাকে আপ টু ডেট নয় বললে ভ্রু বাঁকায়, সেটাই চিরকালের মতোই আউট অফ ডেট। অনেক কর্মী এবং ভাবুকদের সঙ্গে তার আলাপ হয়ে সে এইটে বুঝছে যে আইডিয়ালের কেবল ইডিয়ম বদলে দিলে তাকে নতুন উপলব্ধি বলে মনে করা ইউরোপদের উদারচিত্ত ত্যাগীদের কথা নয়। খুব একটা আশ্বাস মনে এসেছে, বিশেষত আজ যখন ব্যঙ্গের সুর সত্যকে উপদস্থ করবার চেষ্টা করছে, যার থাকে সভ্যতার চিত্তার আগুন জ্বলবার লক্ষণ দেখছি।
আমাদের দেশে এর ছোঁয়াচে লেগেছে। বড়োর অভ্যর্থনায় ভঙ্গি বিকারকের তারা তারুণ্যের স্পর্ধা বলে ঠিক করে রেখেছে। চরিত্রের নিষ্ঠা পরায়ণ উদারতাকে উপহাসের আঘাতে হৃৎমূল্য করাকেই না ঠকবার ব্যবসা বলে তারা। সেই জন্যই আলডোয়াস হাক্সলির নতুন বইখানি পড়ে আমার এত আনন্দ হলো। তার ভাষায়, তার ইঙ্গিতে কোথাও বড়কে বিদ্রূপ করা হয়নি। এই বড়ই তো চিরকালের বড়, আমরা তো একেই মেনে এসেছি। মহৎকে মহৎ বলতে, সুন্দরকে সুন্দর মানতে আমাদের তো আনন্দ হয়েছে। ভালোকে নিয়ে বেঁকিয়ে কথা বলতে আমাদের যে লজ্জাবোধ হয়। ধীরেন যে একটা শ্রদ্ধাপূর্ণ কর্মের তেজ নিয়ে এসেছে, সেই পৌরুষের উৎসাহে অনেক দিন পরে আধুনিক পরিবেষ্টনার চিত্ত বিকৃতি থেকে আমাকে যেন চিরপুরাতন সঞ্জীবনী হওয়ার জগিয়ে তুললে। দেহে শক্তি থাকলে দুরূহ সাধনায় বেরিয়ে পড়তুম। মন বেরিয়েছে বৌমার শরীরের জন্যে। আমাকে তার সঙ্গে আরও অনেক দিন থাকতে হবে। পুরীর পালা শেষ হলে না হয় এখানে একবার এসো। ইতি জুন 1938। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 99। 16 অক্টোবর 1938। ওম, কল্যাণী আসো। তোমাদের নিয়ে কটা দিন বেশ আনন্দ ছিলুম। এখানে মুখের লোক ঢের আছে, কিন্তু কথা কবার লোক নেই। বললেই হয়, মনটা যেন উপবাসী থাকে। দেশ জুড়ে নানা কাগজে নানা চেঁচামেচি শুনি, যেন বুড়ো বুড়ো স্কুলের ছেলে ছুটির পেয়েছে। তারা চেঁচাতে জানে, ভাবতে জানে না। এদেশে বুদ্ধির সুর নেবা যায়। অতএব তোমার উচিত হচ্ছে কোনো ছুতোয় এখানে এসে পড়ো। তোমাকে পাঞ্জাবিদের কোনো দরকার নেই। তোমার বইয়ের জন্য অপেক্ষা করে রইলুম। ইতি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 100। 16 ডিসেম্বর 1938। ওম, শান্তিনিকেতন, কল্যাণী আসু। মায়ের খেলার নৃত্যাভিনয় হবে, তারই সুরের আবর্তে দিনরাত পাক খাচ্ছি। এছাড়া এ সময়টা ঘোরতর ভিড়ের সময়, কোনক্ষণ দিয়ে পালাবার ফাঁক পায় না। খসড়া সম্বন্ধে লিখব ঠিক করেছিলাম, তখন একটু সময় ছিল। ভয় হলো পাছে বাংলার আধুনিকরা মনে করে আমি তাদেরই জয়ধ্বনি করেছি। এই সুযোগের জন্য এই যুগের মধ্যে যে আবর্তন, যে আবিলতা এসেছে, আমি জীবন আরম্ভ করেছিলাম তার থেকে দূরের হওয়ায় এই ক্ষুব্ধ মনোবৃত্ত আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে পড়ে না। তাই বলে জানবার কৌতূহল নেই বা তাকে অশ্রদ্ধ করি তা নয়, কিন্তু জানবার ভাষাতেই যদি তালা লাগানো থাকে, তাহলে হতাশ হয়ে এই সাহিত্য লীলাটাকেই দোষ দিই, কিংবা নিজের আদৃশ্যটাকে। যা হোক, 15 জানুয়ারি পরে ছুটি পাবো, তখন মনে করিয়ে দিও। হৈমন্তী আমাকে পেশোয়ারে আসতে অনুরোধ করেছেন। তার থেকে বোঝা যাচ্ছে আমাকে তার সমবয়সী বলে ভুল করেছেন। ইতি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। হোয়াইট হেড পড়ছি, ভালো লাগছে, এইমাত্র তোমার বই পেলুম। পত্র 101। 28 ডিসেম্বর 1938। ওম, কল্যাণী আসু। 7ই পৌষের পালা শেষ হলো। স্তরে স্তরে আমার বকুনি চুকিয়ে দিয়েছি। এখন চলেছে দুরাগত জনতার জলপ্রপাত। ছুটির সুযোগে
কৌতূহল মেটাতে আসছে দলে দলে। আমি তাদের লক্ষ্যস্থল। এর মধ্যে আমার লেখাও জ্বলেছে। মাতৃভাষায় বিমাতৃভাষায় দায়ে পড়ে মায়ের খেলার রিহার্সাল আরম্ভ হয়েছে। তার পুরনো জীর্ণ অংশগুলো মেরামত করতে হলো। প্রায় 20টা নূতন গান লিখেছি। পুরনো হাতের সঙ্গে নূতন হাতের বুননি মিলছে কি না জানি নে। এলময়েটস হেসেছে। লাগছে ভালো, এমন বন্ধু দুর্লভ। ওর সঙ্গে দেশ বিদেশে অনেক দিন রাত্রি কাটিয়েছি। মনে পড়লে মন কেমন করে। নস্টালজিয়ার বাংলা কি? একসঙ্গে ভ্রমণে বন্ধুত্বের সেতারে যেন সুর বাঁধা হয়ে যায়। তোমার বই পেয়ে 2-4 পাতা পড়বার সময় পেয়েছি। বুঝেছি রীতিমতো ভালো বই হয়েছে। ওয়েলমার্টস পড়তে নিয়েছে, তার পড়া হয়ে যাওয়ার অপেক্ষা করছি। তোমাদের রবীন্দ্রনাথ। পত্র 102। 30 নভেম্বর 1938। ওম শান্তিনিকেতন, কল্যাণী আসু। পরশু তোমাকে চিঠি লিখেছি। কাল তোমার আর একখানা চিঠি পেলুম। বুদ্ধদেবের সমালোচনা পূর্বেই পড়েছি। সে তোমাকে তাদের দলের বেদিতে বরণ করবার উৎসাহ প্রকাশ করেছে। দরকার ছিল, কেননা সম্প্রতি যে ঘোষণা করেছে আমার সময় চলে গিয়েছে। এখন বগলাবসের ওপর তাদের সৃষ্টি রচনার জন্যে রাজমিস্ত্রির কাজে তোমাকে পেয়েছে বলে তারা আশ্বস্ত। আজ আমার একমাত্র এই সান্ত্বনা, আমি যাদের দলে পেয়েছি, অর্থাৎ যাদের সময় আমার মতোই চলে গিয়েছে, তাদের নাম মুছবে না। আর সম্প্রতি যারা খালি ঘরে ঢুকে পড়েছেন, যথা কাজ নেই কথাটা শেষ করে পূর্বেই তোমাকে জানিয়েছি, আজকাল বিষম ব্যস্ত আছি। নানাবিধ প্রচেষ্টায় মনকে চালাতে হচ্ছে, একবার এই রাস্তায় একবার ওই রাস্তায়। এর থেকে বুঝতে পারবে এখনও এই জীবকে পিঁজরা পোলে চালান করতে দেরি হবে। ইতি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 103। 10 জানুয়ারি 1939। কল্যাণী আসু। আবার আমাকে কাজের ভূতে পেয়েছে। 1 ভূতে নয়, 5 ভূতে। রাজা মহারাজার আগমন একটা বড় ব্যাপার, চক্রাবাত্য। সৌভাগ্যক্রমে ফল খারাপ হয়নি, কিন্তু শরীর পড়েছে যেন কাত হয়ে। ধাক্কা সামলে ওঠার পূর্বেই কলকাতার বেদরদী বেরসিক অনভিজ্ঞ আত্মাভিমানীদের জন্যে 3-3টে নাটক ছড়াতে হয়েছে রিহার্সালের কুমারোর চাকে। খ্যাতির জন্যে নয়, অর্থের জন্য। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে এই দুর্গতির অবসান হবে। তারপরের জীবন যখন হাঁফ ছাড়বার সময় আসবে, তখন তোমার কবিতার সমালোচনা করব। বুদ্ধদেব ভালোই লিখেছে, তার পূর্বেই আমার অভিমত বেরোলো, খুশি হতুম। গোলমেল মাথার ঠিক ছিল না। আগন্তুকদের ভিড় চলেছে, আমাকে জনতাতঙ্ক বাধিতে পেয়ে বসেছে। ইতি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। পত্র 104। 12 জানুয়ারি 1939। ওম কল্যাণী আসু। আমার বাংলা লেখার তুমি যে তর্জমা করেছ, পড়ে খুব খুশি হলুম। মডার্ন রিভিউতে পাঠিয়ে দেব। ওয়েলমার্টস চলে গেলেন।
ভালো লাগলো, বন্ধুভাবে ওকে খুব নিকটে পেয়েছি। অনেক দিন দেশে দেশান্তরে একসঙ্গে ঘুরেছি। এই রকম উপলক্ষে নানা অবকাশ পরস্পরকে বুঝতে পারা সহজ হয়। তাছাড়া ওর কাছ থেকে আমরা যে রকম সাহায্য পেয়েছি এমন আর কারো কাছে থেকে নয়। 3টা নাটকের রিহার্সাল আমার ঘাড়ে চেপেছে। অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। এই শীতের সময় তোমরা যদি আসতে পারতে তাহলে এখানে জমতো ভালো। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর।